নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মোবাইল ফোনে ব্যবহৃত যে প্রযুক্তি জিএসএম, তো এই জিএসএম কথাটির পুরো কথাটি কি বা ফুল ফর্ম কি জিএসএম এর? তো জিএসএম এর ফুল ফর্মটি হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো মোবাইল কমিউনিকেশনের জন্য গ্লোবাল সিস্টেম হলো একটি মান যা ইউরোপীয় টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট দ্বারা তৈরি করা হয়েছে, যাতে মোবাইল ফোন এবং ট্যাবলেটের মতো মোবাইল ডিভাইসগুলির দ্বারা ব্যবহৃত দ্বিতীয় প্রজন্মের অর্থাৎ 2G ডিজিটাল সেলুলার নেটওয়ার্কগুলির প্রোটোকলগুলি বর্ণনা করা যায়। পরের প্রশ্ন, মোটর গাড়িতে দেখার জন্য ব্যবহৃত আয়নাটি কী প্রকৃতির হয়? তো মোটর গাড়িতে যে আয়নাটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে উত্তল আয়না হয়। অপশন এ। তো গাড়িতে ভিউ মিরর হিসেবে সাধারণত উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণে সর্বদা খর্বিত প্রতিবিম্ব গঠিত হয়, যার কারণে ছোট্ট একটা উত্তল দর্পণ ব্যবহারের মাধ্যমে পিছনের অনেক বস্তু দেখা সম্ভব হয়। নেক্সট প্রশ্ন, তুঙ্গভদ্রা প্রকল্পটি কোন দুটি রাজ্যের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে? তো তুঙ্গভদ্রা প্রকল্পটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক রাজ্যের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে। তুঙ্গভদ্রা পূর্ব দিকে প্রবাহিত হয়ে অবশেষে কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ সীমান্তের কাছে কৃষ্ণা নদীতে এসে মিলিত হয়েছে। তো তুঙ্গভদ্রা নদীটি হচ্ছে শেষে কৃষ্ণা নদীতে মিলিত হয়। পরের প্রশ্ন, সুন্দরবন রামসার সাইট হিসাবে কবে ঘোষিত হয়েছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তো অনেকবার পরীক্ষায় আসে। তো সুন্দরবন রামসার সাইট হিসাবে ঘোষিত হয়েছিল 2019 সালে। অপশন সি। তো 4 মে 1984 সালে এটিকে একটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এবং এটা 1987 সালে খোদিত একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয় এবং এটি 2019 সাল থেকে একটি রামসার সাইট হিসেবেও মনোনীত করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে তারিখগুলো। নেক্সট প্রশ্ন, হিমালয়ের সমান্তরাল শৃঙ্গগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কোনটি? শিবালিক, হিমাদ্রি, হিমাচল নাকি ধুলাধর? তো হিমালয়ের যে শৃঙ্গগুলি রয়েছে তার মধ্যে সব থেকে প্রাচীন হচ্ছে হিমাদ্রি হিমালয়। অপশন বি। নেক্সট প্রশ্ন, কোন বেদ থেকে সংস্কৃত সাহিত্যের উৎপত্তি হয়েছে? তো সংস্কৃত সাহিত্যের উৎপত্তি হয়েছে ঋগ্বেদ থেকে। অপশন ডি। নেক্সট প্রশ্ন, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? তো শেষ মৌর্য সম্রাট ছিলেন হচ্ছে বৃহদ্রথ। অপশন ডি। তো বৃহদ্রথ মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক। তিনি খ্রিস্টপূর্ব 187 থেকে 180 পর্যন্ত শাসন করেছিলেন। নেক্সট প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? তো এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। অপশন ডি। অপশন বি। তো চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস 1793 সালে প্রবর্তন করেছিলেন এবং এটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার জমিদারদের মধ্যে ভূমি রাজস্ব বন্দোবস্ত করার জন্য একটি চুক্তি। নেক্সট প্রশ্ন, যুগান্তর দলের নেতা কে ছিলেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো যুগান্তর দলের নেতা ছিলেন হচ্ছে যতীন্দ্রনাথ মুখার্জি। অপশন এ। তো যুগান্তর দল ছিল একটি গুপ্ত বিপ্লববাদী সংস্থা। চরমপন্থার মাধ্যমে ইংরেজদের থেকে দেশের স্বাধীনতা অর্জন করাই ছিল এই সংগঠনের মূল লক্ষ্য। অনুশীলন সমিতির সাথে মতভেদের কারণে 1906 খ্রিস্টাব্দে যুগান্তরের জন্ম। পরের প্রশ্ন, সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত গিরিপথটির নাম কি? জজিলা, রোটাং, নাথুলা নাকি খাইবার?
তো সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত গিরিপথটির নাম হচ্ছে, তো অপশনগুলির মধ্যে সবথেকে উচ্চতা যুক্ত গিরিপথটি হচ্ছে নাথুলা, অপশন সি। নাথুলা পাস হচ্ছে ওল্ড সিল্ক রুটের একটি শাখা যা সিকিমকে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে সংযুক্ত করে। নাথুলা গিরিপথটি ভারত ও চীনের মধ্যে সংযোগস্থল হিসেবে তার গুরুত্ব বহন করে। এটি সোমগো লেকের মধ্য দিয়ে যায় এবং একসময় এটি তিব্বত ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হিসেবে কাজ করত। পরের প্রশ্ন, ত্রিপোলি কোন দেশের রাজধানীর নাম? স্পেন, লিবিয়া, রোমানিয়া নাকি কিউবার? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশান বি, লিবিয়া। তো লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপোলি। তো ত্রিপোলি হচ্ছে উত্তর আফ্রিকার রাষ্ট্র লিবিয়ার রাজধানী এবং একটি বৃহত্তম শহর। পরের প্রশ্ন, ভারতে মোট ভোট দেওয়া ও নির্বাচিত হওয়ার অধিকার হলো একটি কী ধরনের অধিকার? মৌলিক, সাংবিধানিক, প্রাকৃতিক নাকি আইনগত অধিকার? তো ভারতে ভোট দেওয়া এবং নির্বাচিত হওয়ার অধিকারটি হলো একটি আইনত অধিকার, অপশন ডি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় শিংকোনা চাষ করা হয়? কালিম্পং, মংপু, লোলেগাঁও নাকি লামাহাটায়? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশান বি, মংপু। তো পশ্চিমবঙ্গের মংপুতে শিংকোনা চাষ করা হয়। তো মংপু কালিম্পং থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। 5000 ফুট উচ্চতায় অবস্থিত গ্রামটি একটি ছোট মনোরম গ্রাম। এই গ্রামটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, পর্বতের প্রতিভার ঢালে যে বৃষ্টি হয় তাকে কি বৃষ্টিপাত বলে? তো পর্বতের প্রতিভার ঢালে যে বৃষ্টিপাতটা হয় সেটাকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টি, অপশান বি। তো জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি কমন পথে কোনো উঁচু পর্বত শ্রেণীতে বাধা পায় তাহলে ওই বায়ু ওপরের দিকে উঠে যায়। তখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু ক্রমে প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিপাত ঢালে বৃষ্টিপাত ঘটায়, আর এরূপ বৃষ্টিপাতকেই বলা হয় শৈলক্ষেপ বৃষ্টি। নেক্সট প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কী ছিল? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দিল্লির প্রাচীন নাম ছিল হচ্ছে ইন্দ্রপ্রস্থ, অপশন বি। তো পাণ্ডবরা দিল্লির প্রথম শহর প্রতিষ্ঠা করেন এবং এর নাম দেন ইন্দ্রপ্রস্থ। পরের প্রশ্ন, কলিঙ্গরাজ খারবেল কোন বংশের রাজা ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কলিঙ্গরাজ খারবেল ছিলেন হচ্ছে মহামেঘবাহন বংশের রাজা। তো কলিঙ্গের রাজা খারবেলা মহামেঘবাহন রাজবংশের সাথে সম্পর্কিত ছিলেন। মৌর্য সাম্রাজ্যের পতনের পর মহামেঘবাহন রাজবংশ কলিঙ্গের একটি প্রাচীন শাসক রাজবংশ ছিল। রাজা খারবেলা এই রাজবংশের তৃতীয় শাসক ছিলেন এবং উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে উদয়গিরির হাতিগুম্পা শিলালিপির জন্য বিখ্যাত ছিলেন। এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে যে হাতিগুম্পা লিপির সাথে কোন রাজা সম্পর্কিত, এরকম প্রশ্ন অনেকবার আসে। তো অ্যান্সার হয়ে যাবে কলিঙ্গরাজ খারবেল হচ্ছে হাতিগুম্পা লিপির সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে ঈশ্বর গুপ্ত, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো সংবাদ প্রভাকর ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত একটি দৈনিক বাংলা সংবাদপত্র। 1831 সালে একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে এটি চালু হয় এবং 8 বছর পর 1839 সালে এটি একটি দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয়। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র ছিল। পরের প্রশ্ন, মুদ্রাতে কোন প্রাচীন রাজাদের সঙ্গীত প্রিয়তা সম্পর্কে বেশি প্রকাশ পেয়েছে? চোল, নন্দ, গুপ্ত নাকি মৌর্য? তো মুদ্রার মধ্যে হচ্ছে গুপ্ত রাজাদের সঙ্গীত প্রিয়তা সম্পর্কে বেশি জানা যায়। নেক্সট প্রশ্ন, কত সালের পর থেকে ভারতে আয়কর স্থায়ীভাবে নেওয়া চালু হয়েছিল? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে 1860 সালের পর থেকে ভারতে আয়কর স্থায়ীভাবে নেওয়া চালু হয়। তো কোষাগার পূরণের জন্য প্রথম আয়কর আইন 1860 সালের ফেব্রুয়ারিতে স্যার জেমস
উইলসন, ব্রিটিশ ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন তিনি, এর দ্বারা প্রবর্তিত হয়েছিল। আইনটি 1860 সালের 24শে জুলাই ভাইসরয়ের সম্মতি লাভ করে এবং অবিলম্বে কার্যকর হয়। এটি 259টি বিভাগ সহ 21টি অংশে বিভক্ত ছিল। পরের প্রশ্ন, কোন ইউরোপীয়রা প্রথম ভারতে আসেন বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে পর্তুগিজরা প্রথম এসেছিল। তো 1498 সালে প্রথম ইউরোপীয়রা ভারতে এসেছিলেন। পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামা পর্তুগাল থেকে এসেছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন বি, ঘর্ষণজনিত বল সংরক্ষী বল নয়, এটা একবারে অসংরক্ষী বল। তো যেহেতু ঘর্ষণ বলের দ্বারা কৃতকার্য অনুসরণকারী পদার্থের ওপর নির্ভরশীল, তাই ঘর্ষণ কোনো সংরক্ষী বল নয়। পরের প্রশ্ন, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি সদস্য সংখ্যা কতজন হয়ে থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো শুধুমাত্র লোকসভা যদি বলে, তো শুধু লোকসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য 15 জন, অপশন সি। তো পাবলিক অ্যাকাউন্টস কমিটি 22 জনের বেশি সদস্যের সমন্বয়ে গঠিত। 15 জন লোকসভা সংসদের নিম্নকক্ষ দ্বারা নির্বাচিত হয় এবং সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার 7 জনের বেশি নয়। অর্থাৎ লোকসভায় থাকে 15 জন এবং রাজ্যসভায় থাকে 7 জন। তো সদস্যরা প্রতি বছর একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে? তো যেটাকে শর্ট ফর্মে বলা হয় NDC, অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এটা তৈরি হয়েছিল 1952 সালে, অপশন সি। তো 1952 সালে 6ই আগস্ট ভারতের ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এর পদাধিকার বলে চেয়ারম্যান। আর ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা রাষ্ট্রীয় বিকাশ পরিষদ হলো প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভারতে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং আলোচনার শীর্ষ সংস্থা। পরের প্রশ্ন, বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালন করা হয়? তো মনে রাখবে প্রতি বছর 15ই মার্চ তারিখে বিশ্ব উপভোক্তা দিবস দিনটি পালন করা হয়। তো 1983 সালে 15ই মার্চ প্রথমবার পালিত হয় ক্রেতা অধিকার দিবস। সেই বছর থেকে প্রতি বছর 15 মার্চ দিনটিকে পালিত হয় বিশ্ব ক্রেতা অধিকার দিবস। পরের প্রশ্ন, ভারতের বিদেশ সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? তো বর্তমানে ভারতের বিদেশ সচিব রয়েছেন এস জয়শঙ্কর, অপশন ডি। পরের প্রশ্ন, পল্লবদের রাজধানী কোথায় ছিল? তাঞ্জাভুর, কাঞ্চিপুরম, মাদুরাই নাকি ফেনী? তো পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরমে, অপশন বি। তো পল্লবরা প্রথম মহেন্দ্র বর্মনের রাজত্বকালে খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে কাঞ্চিপুরমকে, যেটা তামিলনাড়ুতে অবস্থিত, তাদের রাজধানী ঘোষণা করেছিলেন। নেক্সট প্রশ্ন, কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্ত মাল্যদ কোন ভাষায় রচনা করেন? এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্ত মাল্যদ তেলেগু ভাষায় রচনা করেছিলেন। তো কৃষ্ণদেব রায় ছিলেন অমুক্ত মাল্যদ একটি তেলেগু মহাকাব্য। এর অর্থ ছিল যিনি নিজের পরিহিত মালা নিবেদন করেন। কবিতাটি হিন্দু ভগবান বিষ্ণুর অবতার রঙ্গনায়ক এবং তামিল আলভার কবি এবং পেরিয়ালাবারের কন্যা গোদা দেবীর বিবাহের গল্প বর্ণনা করে। পরের প্রশ্ন, ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা বহুল পরিমাণে চালু করেছিলেন? এখানে প্রশ্নটা অনেকবার কনফিউজিং হয়, কারণ ভারতে এখানে শুধু যদি বলে ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা চালু করেছিলেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে ইন্দো গ্রিকরা। আর যদি এখানে বলা হয়েছে, এখানে যেরকম বলা হয়েছে প্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা বহুল পরিমাণে, অর্থাৎ সর্বপ্রথম সব থেকে বেশি পরিমাণে তারা চালু করেছিলেন, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কুষাণরা, অপশন ডি। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর তীরে নিচের কোন শহরটি অবস্থিত নয়? কোনটা অবস্থিত নয়? তো গঙ্গা নদীর তীরে হরিদ্বার, বারাণসী, এলাহাবাদ এগুলো সবই অবস্থিত, একমাত্র লখনৌ গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়।
নেক্সট প্রশ্ন, সৌরজগতের বাইরে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম কি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, আলফা সেন্টাউরি। তো প্রক্সিমা সেন্টাউরি সূর্য ছাড়া, এটা প্রক্সিমা না আলফা সেঞ্চুরি হবে, আলফা সেঞ্চুরি হচ্ছে সূর্য ছাড়া পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র। নেক্সট প্রশ্ন, অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, কৃষ্ণদেব রায়। তো কৃষ্ণদেব রায় শাসনকালে তেলেগু সাহিত্যের স্বর্ণযুগ হিসাবে পরিচিত ছিল। তিনি তুলুভা রাজবংশের তৃতীয় শাসক ছিলেন। তিনি তামিল কবি হরিদাসের পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং 8 জন তেলেগু কবিকে তার সাহিত্য সভার 8টি স্তম্ভ হিসেবে গণ্য করা হতো এবং তারা অষ্টদিগ্গজ নামে পরিচিত ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে এটা। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বাবর। তো বাবর তার নিজের আত্মজীবনী রচনা করেছিলেন। পরের প্রশ্ন, নীল দর্পণের রচয়িতাকে? তো নীল দর্পণ রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র, অপশন বি। তো 19বিংশ শতাব্দীর মধ্যভাগে নীলকরদের অত্যাচারে পীড়িত সাধারণ কৃষক জীবনের মর্মন্দ ছবি নীল দর্পণ নাটকটিতে প্রকাশিত হয়। গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন মধুসূদন দত্ত এবং তা প্রকাশ করেন রেভারেন্ড জেমস লং। এটা ভালো করে মনে রাখবে যে নীল দর্পণের ইংরেজি অনুবাদ কে করেন, এই প্রশ্নটা অনেকবার আসে। আচ্ছা, মধুসূদন দত্ত। নেক্সট প্রশ্ন, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন হচ্ছে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। পরের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, অমরাবতী হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী। পরের প্রশ্ন, পোলাভরম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটা কোনটা? তো পোলাভরম প্রকল্প কোন নদীর সাথে যুক্ত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, গোদাবরী নদীর সাথে যুক্ত। তো পোলাভরম জলবিদ্যুৎ প্রকল্প, যা ইন্দিরা সাগর প্রকল্প হিসাবে পরিচিত, এটা একটা 960 মেগাওয়াটের বহু উদ্দেশ্যমূলক বা বহুমুখী প্রকল্প, যা ভারতের অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী এবং পশ্চিম গোদাবরী জেলায় পোলাভরম গ্রামের নিকটে গোদাবরী নদীর তীরে নির্মিত হয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না? এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, পশ্চিমবঙ্গ। তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না। নেক্সট প্রশ্ন, পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ কোনটি? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন বি, আলু। আলু হচ্ছে একটি পরিবর্তিত মৃদগত কাণ্ড। তো আলু, হলুদ, রসুন, আদা এবং আখের মতো কিছু গাছ কাণ্ডে খাদ্য উপাদান সঞ্চয় করে, যার কারণে কাণ্ড আকারে ফুলে যায়। অতএব এই উদ্ভিদগুলিকে পরিবর্তিত কাণ্ড সহ উদ্ভিদ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। পরের প্রশ্ন, বিশ্বের সর্বাধিক পারমাণবিক শক্তি উৎপন্ন হয় কোথায়? রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, জার্মানি নাকি ফ্রান্সে? তো বিশ্বের সর্বাধিক পারমাণবিক শক্তি উৎপন্ন হয় হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা কোনটি? তামা, প্লাটিনাম, লোহা নাকি সীসা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সীসা, অপশন ডি। তো সীসা উচ্চতর পারমাণবিক সংখ্যার কারণে গামা রশ্মি এবং এক্সের প্রভাব হ্রাস করার জন্য বিশেষভাবে উপযুক্ত। নিউট্রন বিকিরণ অবরোধ করার জন্য সীসা বেশ অকার্যকর, কারণ নিউট্রনগুলি আধানযুক্ত নয় এবং কেবল ঘন উপাদানের মধ্য দিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে
নেক্সট ক্লাসে। ধন্যবাদ।